নিয়ে আলোচনা করব। তো ভেক্টর সম্বন্ধে ইতিমধ্যে তোমরা ক্লাস 11 ফিজিক্সে অনেক তথ্য পেয়ে গেছো। তো এখানে ভেক্টর সম্বন্ধে যে তথ্যগুলো আছে সেইগুলো প্রায় ফিজিক্সে যেগুলো শিখেছো তার থেকে বেশি কিছু নেই। তো সেইগুলো নিয়ে কিছু সমস্যার সমাধান এখানে করতে হবে। তো আমি আজকে তোমরা যেগুলো শিখে এসেছো আগে থেকেই প্রথমে সেইগুলো সম্বন্ধে একটু একটু করে বলে নিচ্ছি, তারপরে ভেক্টর চ্যাপ্টার আমরা শুরু করব। দেখো, ভেক্টর, শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর তোমরা জানো যে ভেক্টরের মান হচ্ছে শূন্য, কোনো অভিমুখ নেই, সেটাই হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে সাধারণত শূন্য দিয়ে প্রকাশ করা হয়। একক ভেক্টর, একক ভেক্টর বলতে যে ভেক্টরের একটা অভিমুখ আছে কিন্তু তার মানটা হবে এক। তাহলে কোনো ভেক্টরের নির্দিষ্ট অভিমুখের মান যদি এক হয় তাহলে তাকে বলা হবে একক ভেক্টর। তাহলে একটা এ ভেক্টর এর একক ভেক্টর হবে, এর একক ভেক্টর হবে, এ ভেক্টরের অভিমুখ নিতে হবে আর এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলে আমরা মানটাকে এক পাবো, তাই না? তাহলে এটাকে বলা হয় এ ভেক্টরের অভিমুখী বা এর একক ভেক্টর হচ্ছে a বাই মড a। সমান ভেক্টর, দুটো ভেক্টর সমান হবে যদি তাদের মান এবং অভিমুখ একই হয়, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলা হয়। দুটো ভেক্টর যদি তাদের মান এবং অভিমুখ এক হয়, তারা প্যারালালও হতে পারে কিন্তু অভিমুখটা এক হতে হবে এবং তারা সমান হতে হবে, তাহলে তাদেরকে বলা হবে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর, তো দুটো ভেক্টরের অভিমুখ যদি বিপরীত হয়, মানে একটা যেদিকে আছে তার অপোজিট দিকে যদি মুখ থাকে, তাহলে সেগুলোকে বলা হয় বিপরীত ভেক্টর। সমরেখ ভেক্টর, এই একটা ইম্পর্টেন্ট জায়গা, সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টর, তো আমরা সমরেখ বলতে সাধারণত বুঝি তিনটে বিন্দু যদি এক সরলরেখায় থাকে তাহলে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। তো এখানেও দুটো ভেক্টর যদি একই লাইনে থাকে তাহলে সমরেখ ভেক্টর হতে পারে। কিন্তু এখানে আরেকটা ধারণা যেটা তোমাদের একটু অন্যরকম লাগবে, জ্যামিতিক থেকে একটু অন্য ধরনের। তো ভেক্টরের ক্ষেত্রে দুটো সমান্তরাল ভেক্টরকেও কিন্তু সমরেখ বলা হয়। তাহলে দুটো সমান্তরাল ভেক্টরকেও সমরেখ বলা হবে, যদিও আক্ষরিক অর্থ আলাদা, তবু ভেক্টরের ক্ষেত্রে আমরা সমরেখ ভেক্টর বলতে সমান্তরাল ভেক্টরগুলোকেও সমরেখ বলে মনে করব। ক্লিয়ার? দুটো ভেক্টরের যোগ তোমরা আগেই করেছো, ত্রিভুজ সূত্র বা সামুদ্রিক সূত্র। আমরা এখানে শুধুমাত্র ত্রিভুজ সূত্র কি কাজে লাগাবো? কোনো ত্রিভুজের যদি এ বি সি ত্রিভুজ হয় তো একই ক্রমে গৃহীত দুটো ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে বিসি প্লাস সিএ সমান বিএ ভেক্টর, এটাকে বলা হয় এইটা প্লাস এইটা সমান হচ্ছে এটা। তো এটাকে বলা হয় ত্রিভুজ সূত্র, সাহায্যে দুটো ভেক্টরের যোগফল নির্ণয়। তারপর অবস্থান ভেক্টর, আর একটি ইম্পর্টেন্ট জায়গা অবস্থান ভেক্টর। এটা দরকার পড়বে খুব, কারণ এই অবস্থান ভেক্টরের সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব। অবস্থান ভেক্টর এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমাদের অবস্থান ভেক্টর দরকার পড়বে বারবার। তো যদি পি একটা বিন্দু, পি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর কিউ আর একটা বিন্দু, তো কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো পি এর অবস্থান ভেক্টর যদি পি হয় আর কিউ এর অবস্থান ভেক্টর যদি কিউ হয়, তাহলে পি কিউ এর মধ্যে পি কিউ ভেক্টরটা কি হবে? তো পি কিউ ভেক্টর আমরা বের করব কিভাবে না,
যেহেতু এটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, মানে অবস্থান ভেক্টর বলতে কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা প্রারম্ভিক বিন্দু থেকে এই ভেক্টরটার মান হচ্ছে p, তাহলে এটা p ভেক্টর, আর এই ভেক্টরটার মান হচ্ছে q। তাহলে কোনো একটা প্রারম্ভিক ভেক্টর যদি ও হয় তাহলে OP হচ্ছে p আর OQ হচ্ছে q। তাহলে PQ ভেক্টর কি হবে? তো আমরা যদি ত্রিভুজ সূত্রের সাহায্য নিই, তো যেখানে যে চিত্রটা এসেছে সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে OP ভেক্টর প্লাস এইটার এটা একই অভিমুখে রয়েছে, তাহলে আমরা এগুলোকে যোগ করতে পারি, প্লাস PQ ভেক্টর সমান যেটা বিপরীত ক্রমে রয়েছে OQ ভেক্টর। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি। তাহলে আমরা PQ ভেক্টর সমান কি পাবো? তাহলে PQ ভেক্টর সমান পাবো OQ ভেক্টর মাইনাস OP ভেক্টর। তো এটা আমাদের বারবার দরকার পড়বে যে PQ ভেক্টর সমান কি পাচ্ছি, তাহলে OQ মানে কি বললাম? Q এর অবস্থান ভেক্টর। তাহলে Q এর অবস্থান ভেক্টর মাইনাস OP মানে হচ্ছে P এর অবস্থান ভেক্টর। তাহলে P বিন্দু অবস্থান ভেক্টর। তো এটা আমরা মনে রাখবো যে যে কোনো ভেক্টরের মান বার করতে গেলে কি করতে হবে না, PQ ভেক্টর মানে হচ্ছে Q এর অবস্থান ভেক্টর মাইনাস P এর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে AB ভেক্টর কি হবে, যদি A আর B এর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, যদি A আর B এর অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে AB ভেক্টর কি হবে? যদি A এর অবস্থান ভেক্টর হচ্ছে A আর B এর অবস্থান ভেক্টর যদি B হয়, তাহলে AB ভেক্টর সমান কি হবে? B ভেক্টর মাইনাস A ভেক্টর। তাহলে B মাইনাস A। তাহলে এটা আমরা মনে রাখবো যে PQ ভেক্টর মানে হচ্ছে Q এর অবস্থান ভেক্টর মাইনাস P এর অবস্থান ভেক্টর। একইভাবে AB এর অবস্থান A আর B এর যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে AB ভেক্টর সমান কি হবে না, B এর অবস্থান ভেক্টর মাইনাস A এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, মনে থাকবে। তারপরে আমাদের আছে ডিরেকশন কোসাইন। তো ডিরেকশন কোসাইন হচ্ছে কোনো একটা ভেক্টর x অক্ষ, y অক্ষ, z অক্ষ সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণের কোসাইনের মান হচ্ছে ডিরেকশন কোসাইন। মানে কোনো একটা ভেক্টর যদি x অক্ষের সঙ্গে আলফা, y অক্ষের সঙ্গে বিটা, z অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে থাকে তাহলে cos আলফা, cos বিটা, cos গামাকে বলা হয় ডিরেকশন কোসাইন বা ডিরেকশন কোসাইন বলা হয়। তো cos আলফাকে সাধারণত l অক্ষর দিয়ে, cos বিটাকে m অক্ষর দিয়ে আর cos গামাকে n অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে PQ ভেক্টরের ডিরেকশন কোসাইনকে আমরা l, m, n এইরকম ভাবে প্রকাশ করব। ডিরেকশন কোসাইন বা দিগাঙ্ক কোসাইন আমরা l, m, n এই তিনটে অক্ষর দিয়ে, অবশ্যই ব্র্যাকেট দেব না, কারণ ব্র্যাকেট দিলে সেটা একটা বিন্দুকে প্রকাশ করে দেয়। তো ব্র্যাকেট না দিয়ে তিনটে বিন্দুকে লেখা হয়, এটা একটা ভেক্টরের দিক কোসাইন। ঠিক আছে, তো দিক কোসাইনগুলোর যদি অনুপাত করা হয়, মানে l, m, n এই তিনটের যদি আমরা অনুপাত বের করি তাহলে সেই অনুপাতটাকে বলা হয় দিক অনুপাত। তো দিক অনুপাতকে সাধারণত a, b, c এই তিনটে অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো দিক কোসাইন বলতে দিক কোসাইন আর দিক অনুপাতের মধ্যে তফাৎ। তো দিক কোসাইন, আরেকটা কথা, l, m, n এই তিনটে সবসময় কিন্তু নির্দিষ্ট একটা শর্ত মেনে চলে, l² + m² + n² সবসময় 1 হবে। যাই হোক, এখন l, m, n এর অনুপাত বলতে আমরা যেহেতু এগুলো cos আলফা, l মানে হচ্ছে cos আলফা, m মানে হচ্ছে cos বিটা, n মানে হচ্ছে cos গামা। তো cos আলফা, cos বিটা, cos গামার তো বিভিন্ন মান পেতে পারি। ধরো কোনো একটা জায়গা থেকে আমরা এরকম মান পেলাম যে 1/2, 1/4, তো 1/8, তো এরকম মান পেলাম আমরা l, m, n এর। তো সেক্ষেত্রে এবিসিটা কি হবে? সেক্ষেত্রে এবিসিটা কি হবে
না এদের অনুপাত বলছি। তো অনুপাত বলতে সাধারণত সরল অনুপাতের কথা বোঝানো হয়। তো এদেরকে সরল অনুপাতে প্রকাশ করলে কি হবে, প্রত্যেকে যদি আমরা 8 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে 4 2 1, এইটাকে বলা হবে দিক অনুপাত। তাহলে এটা যদি দিক কোসাইন হয় তাহলে এটা হবে দিক অনুপাত, মানে এটা যদি ln হয় তাহলে এটা হবে ABC। আবার ln এর সঙ্গে ABC এর একটা সম্পর্কও আছে। সেই সম্পর্কটা কি না, l কে আমরা সবসময় এটা লিখতে পারবো যে a/√a² + b² + c², m সমান b/√a² + b² + c², আর n সমান c/√a² + b² + c²। তো এইখান থেকে আমরা ABC সঙ্গে দিক অনুপাতের সঙ্গে দিক কোসাইনের সম্পর্কটা নিতে পারব। ঠিক আছে, এখন কোনো একটা ভেক্টর বা কোনো একটা বিন্দুর যদি আমাদের কাছে মূল বিন্দুর সঙ্গে বিন্দুটার দূরত্ব দেওয়া থাকে, যদি একটা বিন্দু ত্রিমাত্রিক তলে অবস্থান করছে যার মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে r বা l যদি বলা হয়, আর এই ভেক্টরের দিক কোসাইনটা যদি দেওয়া থাকে ln, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এটা r, দূরত্বটা r, তাহলে lr mr nr। যদি এই ভেক্টরের দিক কোসাইনটা lmn হয় আর মূল বিন্দু থেকে দূরত্বটা যদি r হয় তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হবে lr mr nr। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। কিভাবে করলো সেটা তো বইয়ে পড়াও রয়েছে, আমি আর সময় নষ্ট করছি। হচ্ছে ভেক্টর উপাংশ বাদ থেকে গেল, তাহলে ভেক্টর উপাংশটা কি, আর একটা ভেক্টর, এই ভেক্টরের একাধিক উপাংশ থাকতে পারে, যেমন ax বা xa প্লাস yb প্লাস zc। তার মানে এই ভেক্টরের তিনটে উপাংশ রয়েছে, একটা a ভেক্টর অভিমুখী উপাংশ, একটা b ভেক্টর অভিমুখী উপাংশ, একটা c ভেক্টর অভিমুখী উপাংশ। তো এইখানে r ভেক্টরের x y z, a ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ হচ্ছে x, a ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ, a ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ হচ্ছে a x, b ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ হবে y, z ভেক্টর c ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ হবে z। একইভাবে যদি বলা হয় r ভেক্টরের, প্রশ্নটা হচ্ছে এরকম, r ভেক্টরের a ভেক্টরের অভিমুখে ভেক্টর উপাংশ হবে xa ভেক্টর, r ভেক্টরের y অক্ষ b ভেক্টর অভিমুখে ভেক্টর উপাংশ হবে yb ভেক্টর, আর c ভেক্টর অভিমুখে ভেক্টর উপাংশ হবে zc ভেক্টর। মানে ভেক্টরটা ছোট তখন বলতে হবে যদি ভেক্টর উপাংশ চায়, আর যদি স্কেলার উপাংশ চায় তাহলে সেই ভেক্টরের সহগটাই হবে তার স্কেলার উপাংশ। এখন r ভেক্টরটা যদি x অক্ষ, উপাংশগুলো যদি x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর হয়, যেমন xi প্লাস yj প্লাস zk, তো i j k এইগুলোকে বলা হয় x অক্ষ বরাবর y অক্ষ বরাবর z অক্ষ বরাবর একক ভেক্টর। তো এইগুলোকে একক ভেক্টর বলা হয়। তো x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j, আর z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k। এখন r ভেক্টরের তিনটি উপাংশ যদি এরকম থাকে, এখানে প্রশ্নটা এমন হতে পারে যে r ভেক্টর ও r ভেক্টরের x অক্ষ অভিমুখে স্কেলার উপাংশ কত। তো
তো x অক্ষ অভিমুখে স্কেলার অংশটা x হবে, y অক্ষ অভিমুখে স্কেলার অংশ y হবে, z অক্ষ অভিমুখে স্কেলার অংশ z হবে। আর ভেক্টর অংশ যদি বলে যে y অক্ষ বা x অক্ষ বরাবর বা x অক্ষ অভিমুখে ভেক্টর অংশ হবে xi, y j হচ্ছে y অক্ষ বরাবর ভেক্টর অংশ, আর এটা হচ্ছে z কে হচ্ছে z অক্ষ বরাবর ভেক্টর উপাংশ। তাহলে এইভাবে আমাদের উপাংশ করতে হবে। তারপরে আমরা চলে এলাম এক্সারসাইজ 1 এ, প্রশ্নমালা 1 দেখো। সেখানে এমসিকিউ এর যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমাদের কনসেপ্টের মধ্যে প্রায় বেশিরভাগটা হয়ে গেল। এখন দু একটা এমসিকিউ এর অঙ্ক আমি করে দিচ্ছি, দেখে নাও ভালো করে। যেমন এখানে এম এ মডুলার মড এম এ সমান 1 দেওয়া আছে, দিয়ে বলেছে এম এর ভ্যালু কত হবে। তো মডকে আমরা জানি দুটো মডের গুণফল মড এ বি সমান হচ্ছে কি হয়, মড এ ইনটু মড বি হয়। তো দুটো মডকে আলাদা করে সেপারেট করা যায় গুণে। তাহলে এখানে আমরা মডটাকে এইভাবে ভেঙে নিতে পারি, এটা মড এ আর মড এ সমান হচ্ছে 1। তাহলে মড এম সমান কি হবে 1 বাই মড এ, মড এ বলতে এই ভেক্টরের মান। তাহলে এম সমান কি পাবো আমরা, মডকে প্রকাশ করতে গেলে মড এ মানে আমরা জানি দুটো মান হয়, একটা প্লাস এ হয় আর একটা মাইনাস এ হয়। কখন কোনটা হয় সেটাও জানি, যদি এ পজিটিভ হয় তাহলে প্লাস এ হবে, যদি এ নেগেটিভ হয় তাহলে মাইনাস এ হবে। কারণ মড সবসময় পজিটিভকে প্রকাশ করে, ধনাত্মককে প্রকাশ করে। যদি এ নিজে নেগেটিভ হয় তাহলে আর একটা নেগেটিভ দিয়ে একে পজিটিভ করে দেওয়া হয়। তার মানে এখানে মাইনাস এ কিন্তু একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। তো এখানেও তাহলে আমাদের একটা প্লাস একটা মাইনাস দিয়ে লিখবো। তাহলে একটা উত্তর হবে প্লাস m বাই প্লাস 1 বাই a মড, আর এটা উত্তর হবে মাইনাস 1 বাই a মড, ঠিক আছে। তাহলে 1 বাই প্লাস মাইনাস a। তারপরে 11টা রয়েছে যে দুটো ভেক্টর p আর q, তাহলে qp ভেক্টর বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের p ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে p ভেক্টরটা 2i প্লাস k, আর q ভেক্টরটা দেওয়া আছে, কত দেওয়া আছে q ভেক্টর না মাইনাস 3i মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। দিয়ে প্রশ্নটা কি আছে না qp ভেক্টর বার করতে বলেছে, qp ভেক্টর কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে qp ভেক্টর, তাহলে এগুলো কিন্তু অবস্থান ভেক্টর দেওয়া আছে। আমি এটা বলছিলাম একটু আগে যে খুব ইম্পর্টেন্ট জায়গা, অবস্থান ভেক্টর থেকে আমাদের qp ভেক্টর বার করতে বলেছে। তার মানে আমরা জানি qp ভেক্টর মানে কি হবে, p ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস q এর অবস্থান ভেক্টর। এখানে কখনোই যেন ভুল করে আমরা q মাইনাস p করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে qp ভেক্টর মানে কি হবে, p মানে 2i প্লাস k মাইনাস মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k, ঠিক আছে। তো এই দুটো বিয়োগ করে আমরা কি পাচ্ছি, তাহলে 5i k আর 5k আর হচ্ছে তোমার প্লাস 5k, ও যেটা এখানে 4 হবে তাহলে 4j আর 5k। তাহলে এটাই হবে আমাদের qp ভেক্টর। মনে থাকে যেন এটা যেন কখনোই ভুল না হয়, qp মানে হবে p এর অবস্থান ভেক্টর মাইনাস q এর অবস্থান ভেক্টর। যদি বলতো pq কত তাহলে হতো q এর অবস্থান ভেক্টর মাইনাস p এর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভুল করব না। আর 12 নম্বরটাতে রয়েছে OA একটা ভেক্টর দেওয়া আছে, OB ভেক্টর দেওয়া আছে। তো এখানে OA বা OB ভেক্টর বলতে আমরা বুঝে নেব A এর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর B এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে OA বলতে সবসময় O কে আমরা সবসময় প্রারম্ভিক বিন্দু হিসেবে ধরে নেব। তাহলে i মাইনাস 2k, আর OB ভেক্টর দেওয়া আছে, OB ভেক্টরটা দেওয়া আছে কি না 3i মাইনাস 2j, এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা 12 নম্বর লাস্ট এমসিকিউ এর লাস্ট অঙ্ক। তো এটা দেওয়া আছে, দিয়ে বলেছে AB ভেক্টরের দিক কোসাইন বের করো। তাহলে এটা OA এটা OB। তো
ও বিন্দু দিয়ে যখনই দেবে তখনই আমরা ওকে প্রারম্ভিক বিন্দু হিসেবে ধরে নেব, অর্থাৎ ও এ হচ্ছে এ এর অবস্থান ভেক্টর আর ও বি হচ্ছে বি এর অবস্থান ভেক্টর। তাহলে এ বি ভেক্টর কি হবে? তো এখনই বললাম এ বি ভেক্টর মানে হবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, মানে 3i - 2j মাইনাস i প্লাস 2k। তার মানে হচ্ছে 2i - 2j মাইনাস প্লাস 2k। এটা হচ্ছে আমাদের ক্যাপ দেবে সবসময় এবি ভেক্টর, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এবি ভেক্টরের দিক কোসাইন আমরা কিভাবে বের করব। তো দিক কোসাইন হচ্ছে, তাহলে এবি ভেক্টরের দিক কোসাইন মানে হচ্ছে এলিমেন্ট দিক কোসাইন মানে হচ্ছে এল এম এন আমাদের বের করতে হবে। তাহলে একটা হবে 2 বাই এই যে এটা বাই রুট ওভার 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার মানে কত, আর একটা হবে মাইনাস 2 বাই 2 স্কয়ার 4 4 8 আর 4 12, তার মানে রুট 12, আর একটা হবে 2 বাই রুট 12, তার মানে হচ্ছে 2 বাই 2 রুট 3 মাইনাস 2 বাই 2 রুট 3 আর একটা হচ্ছে 2 বাই 2 রুট 3। তার মানে হচ্ছে বলছি এটা যদিও কমা দিয়ে লেখা হয়, কমা দিয়ে লেখা হলো এটা কিন্তু একটা অনুপাত। তো যেহেতু এটা একটা অনুপাত, আমরা জানি অনুপাত বের করার সময় কি হয় না, যদি কমন কিছু রাশি থাকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া যায়। তাহলে এখানে আমরা তো এমনি 2 2 গুলো কেটে যাচ্ছে, যদি নাও কাটতো তাহলেও কিন্তু উভয় পক্ষ থেকে আমরা এগুলোকে ভাগ করেও দিতে পারি। তাহলে এটা আমরা সবসময় মনে রাখবো যে এটা কিন্তু একটা অনুপাতকে প্রকাশ করে, তার মানে এটা কমা দিয়ে লেখা হয় কিন্তু এটা একটা অনুপাত, ঠিক আছে। তো এটা হচ্ছে এলিমেন্ট দিক কোসাইন। যদি এটাতে দিক অনুপাত বের করতে বলতো, এখান থেকে আমি এটা আলাদা করে বলছি, এটা কোনো প্রশ্ন নয়, এটা উত্তরটা আমাদের হয়ে গেল। এখানে উত্তরটা আছে অপশন সি এর সঙ্গে ম্যাচ করলো, তাহলে উত্তর সি হলো। তো দিক কোসাইন এটা, তো প্রশ্নটা যদি দিক অনুপাতের হতো তাহলে কি করতাম, যেহেতু এটা অনুপাত তাহলে প্রত্যেককে আমরা রুট 3 দিয়ে ভাগ করে নিলে 1, -1, 1 এটা হতো দিক অনুপাত। তাহলে দিক কোসাইন আর দিক অনুপাতে যেন সমস্যা না হয়, ঠিক আছে। তারপরে আমরা এখন চলে এলাম অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। দেখো অতি সংক্ষিপ্ত প্রথম একটা সবগুলো সংজ্ঞা আছে, তোমরা সংজ্ঞাগুলো আর একটা দেখে নেবে তাহলে হয়ে যাবে। 2 বলেছে PQ ভেক্টর নির্ণয় করো, যেখানে P আর Q এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। P এর অবস্থান ভেক্টর হচ্ছে A আর Q এর অবস্থান ভেক্টর হচ্ছে B। তাহলে PQ ভেক্টর কত হবে আমরা জানি, এর আগে অনেকবার বলেছি, অবস্থান ভেক্টর থেকে PQ ভেক্টর মানে হবে B মাইনাস, মানে B ভেক্টর মাইনাস A ভেক্টর, ঠিক আছে। 3 বলেছে A এর অভিমুখে একক ভেক্টর বের করতে, এটাও আমরা করেছি, কত হবে না A ভেক্টর বাই মড A ভেক্টর। 4 দেখো A দেওয়া আছে 2i - 5j + 3k, 4 A ভেক্টর সমান দেওয়া আছে 2i - 5j + 3k, ক্যাপ আছে, মানে ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর, এটা তোমরা জানো ফিজিক্সে শিখেছিলে। আর বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে i + 2j + k, i + 2j + k। এখন আমাদের কি প্রশ্ন আছে, প্রশ্ন আছে 3a + 2b এর মড নির্ণয় করতে হবে। 3a + 2b ভেক্টরের মড, মড মানে হচ্ছে b একটা ভেক্টর দেওয়া আছে, 3a + 2b এর মড বের করতে বলছি। মড মানে হচ্ছে ভেক্টরের মান বের করতে হবে। তার আগে আমরা 3a + 2b টা বের করে নিই। তাহলে 3a ভেক্টর + 2b ভেক্টরের, তাহলে 3a মানে a ভেক্টরকে 3 দিয়ে গুণ করে নেব, স্কেলার দিয়ে গুণ করা মানে সহগগুলোর সঙ্গে 3 গুণ করে নিলে হবে 6i - 15j + 9k, ক্যাপ, তারপরে আছে প্লাস
2 দিয়ে গুণ করে নিচ্ছি কারণ এখানে 2b আছে, তাহলে এটা কি সব 2 দিয়ে গুণ, তাহলে 2i মাইনাস 4j মাইনাস 16, তো 2 দিয়ে গুণ তাহলে 8k, তাহলে টোটাল পাচ্ছি আমরা 8i মাইনাস 50 19j প্লাস 9k মাইনাস 8k মানে k। ঠিক আছে, তাহলে আমরা এখন বার করব এর মডের মান। তো মড মানে হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে 8 এর স্কয়ার প্লাস এটা মাইনাস 19 এর স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 64, এটা হচ্ছে 361 19 স্কয়ার আর এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 2 4 মানে 6 আর 6 6 12 12 2 আর 3 4, তাহলে √426, এটাই হবে এর মডের মান। তারপরে 5এরটা তো একই অঙ্ক আছে, 4এর মধ্যেই 6এরটা দেওয়া আছে অভিমুখে একক ভেক্টর নির্ণয়। তাহলে আমরা প্রথমে 2 আলফা মাইনাস বিটাটা বের করব, তারপরে যে ভেক্টরটা বেরোবে সেই ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, 7এরটা প্রমাণ করতে বলেছে সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তো এখানে 3টে ভেক্টর দেওয়া আছে, তো আমরা 3টে ভেক্টরের মানগুলো বের করব, মানে মড বের করে নেব 3টে ভেক্টরেরই। তারপরে যেটা মানে যে মানটা বড় আসবে বড়টা স্কয়ার সমান যদি ছোট দুটো স্কয়ারের যোগফল হয় তাহলে নিশ্চয়ই সেটা সমকোণী ত্রিভুজের বাহু বলে দিতে পারবো। তারপরে 8এরটা 3টে অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো এটা ভুল করবে না, একটা এ বি সি 3টে বিন্দু অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর যখনই বলবে তখনই জানবে সেটা বিন্দু, আর বাহুর ভেক্টর বলে দিলে কিন্তু সেটা সরাসরি মান বের করতে পারবে। আর অবস্থান ভেক্টর বলে দিলে এমনি দেখে চেনা যাবে না, কিন্তু অবস্থান ভেক্টর বলে দেওয়া থাকলে তোমাকে প্রথমে মান বের করতে হবে, প্রথমে এবি ভেক্টর বের করে তারপরে এবি ভেক্টরের মানটা বের করতে হবে। যাই হোক, তো এখানে এ বি সি 3টে অবস্থান ভেক্টর বলা আছে, সেজন্য আমি ও এ ও বি ও সি লিখেছি, কারণ ও হচ্ছে একটা ইনিশিয়াল পয়েন্ট হিসেবে ধরে নেওয়া হয়, সেই জন্য ও এ ও বি ও সি 3টে ভেক্টর দেওয়া আছে। তো প্রমাণ করতে দিয়েছে যে এ বি সি সমরেখ। তো আগেও বলেছি আর একবার বলে দিচ্ছি, সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বা একরেখীয় ভেক্টর। তো বিশেষ করে এখানে সমরেখ এবং সমান্তরাল কথা দুটো সমার্থক হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে ভেক্টরের ক্ষেত্রে, যদিও দুটোর আক্ষরিক অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সমরেখ এবং সমান্তরাল কথা দুটো জ্যামিতিক ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা, তবু ভেক্টরের ক্ষেত্রে এই দুটো কিন্তু সমার্থক শব্দ, মানে দুটোই একই জিনিসকেই প্রকাশ করে। সেই জন্য সমরেখ বললেও আমরা যা করব, সমান্তরাল ভেক্টর বললেও আমরা তাই দেখাবো। তো এখানে 3টে বিন্দু অবস্থান ভেক্টর আছে, তার মানে 3টে বিন্দু ভেক্টর দেওয়া আছে, বলতে পারি আমরা এ একটা বি একটা সি একটা, 3টে বিন্দু দেওয়া আছে। তো এই 3টে বিন্দু সমরেখ হবে কখন, যদি আমরা দেখাতে পারি এবি ভেক্টর আর বিসি ভেক্টর এই দুটো সমান্তরাল যদি হয় বা সমরেখ যদি হয়, তাহলে এবিসি সমরেখ বলতে পারবো, মানে এবি আর বিসি সমান্তরাল দেখাতে হবে। যাই হোক, তাহলে আমরা এখন এবি ভেক্টরটা বের করবো। তাহলে এবি ভেক্টর মানে হচ্ছে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, মানে 5i প্লাস 5j মাইনাস 5i প্লাস j, তার মানে হচ্ছে 5i প্লাস 5j প্লাস 5i মাইনাস j, তার মানে হচ্ছে 10i প্লাস 4j। এটা হলো এবি ভেক্টর। আরেকটা কি বের করবো বললাম, বিসি বের করবো। তাহলে বিসি ভেক্টর মানে কি হবে, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা আছে 10i প্লাস 7j মাইনাস 5i মাইনাস 5j, তাহলে কি হচ্ছে এটা 5i প্লাস 2j।
5i প্লাস 2j। এখন এই দুটো সমরেখ কিনা কিভাবে দেখাবো? তো দুটো ভেক্টর সমরেখ হওয়ার শর্তটা হচ্ছে যদি এবি ভেক্টরকে বিসি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় কোনো একটা গুণিতক হিসেবে, কোনো একটা ধ্রুবক সংখ্যা, এখানে m হচ্ছে একটা ধ্রুবক, তো m এর মান যে কোনো ভগ্নাংশ হতে পারে, তো পূর্ণ সংখ্যাও হতে পারে, নেগেটিভও হতে পারে, যাই হোক না কেন, তাহলে m হচ্ছে একটা ধ্রুবক সংখ্যার সাপেক্ষে গুণিতক হিসেবে যদি একটা ভেক্টরকে অন্য ভেক্টরের গুণিতক হিসেবে যদি প্রকাশ করা হয়, গুণিতক বলতে এখানে m এর গুণ, m বলতে এখানে কিন্তু ভগ্নাংশ, মানে ভগ্নাংশ হতে পারে বা পূর্ণ সংখ্যা হতে পারে, নেগেটিভ সংখ্যাও হতে পারে, মানে বাস্তব সংখ্যা কি না, জিরো হলে হবে না, জিরো ছাড়া মানে অশূন্য ধ্রুবক হতে হবে। তাহলে এইখানে আমরা যদি হাফ কমন নিয়ে নিই, যদি এখানে 2 কমন নিলেও আমরা দেখাতে পারবো, তাহলে হাফ কমন নিলে কত পাবো আমরা? হাফ কমন নেওয়া মানে আমরা জানি 2 দিয়ে গুণ করা, তাহলে 4g, আর কি হলো এর সঙ্গে সমান হয়ে গেল, তাহলে বিসি সমান হয়ে গেল হাফ এবি। তার মানে বিসি ভেক্টরকে আমরা এবি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারলাম, অতএব আমরা লিখতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, যখনই একটা ভেক্টরকে অন্য ভেক্টরের কোনো ধ্রুবক কিন্তু অন্য ভেক্টর অশূন্য ধ্রুবক হতে হবে, তাহলেই আমরা বলতে পারবো তারা সমরেখ। ঠিক আছে, দেখো তারপরে 11টা, যদিও 11 প্রথম অংশটা তোমরা সবাই করতেই পারো, এখানে পি আর কিউ দুটো অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া থাকলে আমরা ওপি আর ওকিউ এরকম লিখে নেব। তাহলে ওপি আর ওকিউ ভেক্টর থেকে আমাদের পিকিউ ভেক্টর বের করতে বলেছি, তাহলে পিকিউ ভেক্টর মানে আমরা জানি কি না, কিউ ভেক্টর 2i - 5j মাইনাস পি ভেক্টর মানে 8i - 3j, তার মানে আমরা পাচ্ছি -6i - 8j, এটা হলো পিকিউ ভেক্টর। তো বলেছে পিকিউ ভেক্টর নির্ণয় করো, আর বলেছে পিকিউ ভেক্টরের মান বের করতে বলেছে, তাহলে মড পিকিউ সমান হবে √6 এর হোল স্কয়ার প্লাস 8 এর হোল স্কয়ার, মানে হচ্ছে 36 প্লাস 64 মানে হচ্ছে 100 মানে 10। এটা পিকিউ ভেক্টরের মান 10 হলো। এখন বলেছে পিকিউ ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে, তো পিকিউ ভেক্টরের দিক নির্ণয় করতে বলেছে, তাহলে পিকিউ ভেক্টরের দিক আমরা কিভাবে নির্ণয় করব? এটা পিকিউ ভেক্টর, তো পিকিউ ভেক্টর x অক্ষের সঙ্গে, আচ্ছা পিকিউ ভেক্টরের দিক অনুপাত কত? দিক কোসাইন, তো দিক কোসাইন কোন হলো না 6/√6² প্লাস 8², এখন বের করলাম এটা, তার মানে হচ্ছে 10, আর একটা হচ্ছে -8/10, এই দুটো হচ্ছে দিক কোসাইন। তো দিক কোসাইন মানে কি, একটা হচ্ছে l, একটা হচ্ছে l মানে -3/5, আর একটা হচ্ছে m মানে -4/5। ঠিক আছে, একটা l একটা m। তো lটা কি, lটা হচ্ছে কোনো ভেক্টর x অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে তার কোসাইনের মান। তার মানে l মানে হচ্ছে যদি কোনো একটা ভেক্টর x অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে, তার মানে cos আলফার মান হচ্ছে l। তাহলে cos আলফা = -3/5, তার মানে আলফা হচ্ছে cos ইনভার্স -3/5। তাহলে আলফাটা কি না x অক্ষের সঙ্গে ভেক্টরটা যে কোণ করে থাকে, তার মানে এখানে আমরা বলতেই পারি যে ভেক্টরের দিক চেয়েছে, তাহলে দিকটা কি করে পাবো না x অক্ষের সঙ্গে cos ইনভার্স -3/5 কোণ উৎপন্ন করেছি। প্রশ্নটা আমরা উত্তরটা অন্যভাবেও দিতে পারি, যদি আমরা বলি যে y অক্ষের সঙ্গে কত ডিগ্রি, তার মানে y অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে থাকে তাহলে cos বিটা সমান এটা, তাহলে উত্তরটা আমরা এভাবেও দিতে পারি, বিটা = cos ইনভার্স -4/5, অর্থাৎ y অক্ষের সঙ্গে cos ইনভার্স -4/5 কোণ করে আছে। তাহলে উত্তর যে কোনো একটা দিলেই হবে, x অক্ষের সাপেক্ষে লিখে দিতে হবে, কিন্তু যেটা উত্তর দেবে যে এটা দিলে পরে আমরা লিখব x অক্ষের সঙ্গে এত কোণ করে আছে, আর যদি এটা থেকে বের করে দিই তাহলে লিখব y অক্ষের সঙ্গে এই কোণটা করে আছে।
তো সেটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, শুধু এইটুকু লিখে দিলে কিন্তু হবে না, কারণ দিক বলেছে, তাহলে দিক বলে তো তার একটা নির্দিষ্ট একটা স্টেবল একটা জায়গা চাই যার সাপেক্ষে সে অ্যাঙ্গেলটা তৈরি করছে। শুধু তো একটা লাইন কারোর সঙ্গে শুধু একটা লাইন দিয়ে তো আর অ্যাঙ্গেল হয় না, অ্যাঙ্গেল মানে সেখানে দুটো সাইড থাকবে, সেই জন্য কোন অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 12টা, এখানে একটা এ আর বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো অবস্থান ভেক্টর বললে আমরা সবসময় ও এ আর ও বি লিখে দেবো, তাহলে ও এ আর ও বি লিখলেই কিন্তু সেগুলো যে অবস্থান ভেক্টর সেটা পরিষ্কার হয়ে যাবে। দিয়ে বলেছে এ বি ভেক্টর, মানে এ একটা বিন্দু ভেক্টর, বি একটা বিন্দু ভেক্টর এখানে। তো এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে বলেছে। তাহলে আমরা মধ্যবিন্দুটা প্রথমে বের করবো। তো মধ্যবিন্দুটা যদি পি হয় তাহলে ওপি বের করবো আমরা ফার্স্টে। তো মধ্যবিন্দু কী করে বের করব? তো মধ্যবিন্দু সূত্র যেভাবে আমরা দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক জ্যামিতিতে যেভাবে বের করেছি এখানেও ঠিক একইভাবেই বের করব। কীভাবে বের করেছি? ওখানে x1 + x2/2 y1 + y2/2। আর এখানে আমরা কিভাবে করব না, i এর সহগ প্লাস i এর সহগ/2 প্লাস j এর সহগ প্লাস j এর সহগ/2, মানে 4 - 2/2 এটা i আর প্লাস j এর সহগ/2 এটা হচ্ছে j। তাহলে এটা হবে p বিন্দুর অবস্থান ভেক্টর। কত হবে তাহলে? i প্লাস j। তাহলে p বিন্দুর অবস্থান ভেক্টর হলো i প্লাস j। 2 নম্বরে আরেকটা প্রশ্ন আছে, যে দুটো বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে এবি রেখাংশ দুটো বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, একটা এটা একটা এটা, ধরো সি আর ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো সমদ্বিখণ্ডিত হওয়া মানে হচ্ছে 1:2 অনুপাতে বিভক্ত হওয়া সি বিন্দুতে, আর ডি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হওয়া। তাহলে আমরা সেই অনুপাতের সূত্র লাগাবো। তাহলে সি এর অবস্থান ভেক্টর বের করব কিভাবে না, 1 × b আর 2 × a হবে। তাহলে 1 × b এর অবস্থান ভেক্টর, তাহলে 1 × b এর অবস্থান ভেক্টর, তাহলে কি হবে? তাহলে 1 × b এর অবস্থান ভেক্টর মানে 2i + 5j হলো, প্লাস 2 × a এর অবস্থান ভেক্টর মানে হচ্ছে 4i - 3j, ঠিক আছে, বাই 1 + 2। তাহলে কত হচ্ছে? -2i + 5j + 8i - 6j বাই 3। তার মানে হচ্ছে -6i - j বাই 3। ঠিক আছে, এটা হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা 2:1 অনুপাতে মানে 2 × b ভেক্টর প্লাস 1 × a ভেক্টর বাই 2 + 1 করে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে পারবো। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা তোমরা নিজে করবে। ঠিক আছে, তারপরে 13টা বলেছে একটা ত্রিভুজ আছে এবিসি যাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে, বলেছে মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর। তো মধ্যমা তিনটে একটা ত্রিভুজের মধ্যমা তিনটে যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলা হয়? তিনটে মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভর কেন্দ্র। আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা বের করতেই পারি। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো, মনে আছে? x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। তো তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। তো স্থানাঙ্ককে আমরা অবস্থান ভেক্টরকে অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করতে গেলে কি করতে হয়? i j k এই ইউনিট ভেক্টরগুলো ওদের সাথে গুণ করে দিতে হয়। যেমন এখানে a ভেক্টরটা রয়েছে -1 - 3, তার মানে a বিন্দুর অবস্থান ভেক্টর হবে -j - 3 -i - 3j। তো এইরকম ভাবে আমরা যখন মধ্যমা তিনটির ছেদ বিন্দু মানে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরটা পেয়ে যাব, তখন ধরো ভর কেন্দ্রের স্থানাঙ্কটা পেলাম 2, 3, তাহলে লিখবো যে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর 2i + 3j।
এইভাবে আমরা উত্তরটা করতে পারবো। তারপরে দেখো 14 1 বলেছে দুটো ভেক্টর দেওয়া আছে, এখানে বলেছে ভেক্টর দুটো যদি সমরেখ হয় তাহলে পি এর মান নির্ণয় করো। তো সমরেখ আর সমান্তরাল দুটোকেই আমরা একইভাবে ধরে নেব। তাহলে যদি ভেক্টর দুটো সমরেখ বা সমান্তরাল হয় তাহলে কি হয় না, একটা ভেক্টরকে অন্য ভেক্টর এর কোনো ধ্রুবক দিয়ে প্রকাশ করে, ধ্রুবকের গুণিতক হয় আর কি। তো অথবা এইভাবে আমরা বলতে পারি যে আই এর সহগ দুটোর অনুপাত আর জে এর সহগ দুটোর অনুপাত সমান হবে, এইভাবে আমরা করতে পারি। তাহলে দুটো সমরেখ বা সমান্তরাল ভেক্টর হলে পরে কি হবে, আই এর সহগ দুটোর অনুপাত জে এর সহগ দুটোর অনুপাত সমান হবে। এখান থেকে আমরা পি সহজেই বের করে নিতে পারবো। তাহলে পি সমান কি হবে, 5/3 গুণিত 2, তার মানে পি সমান হচ্ছে 10/3। তাহলে খুব সহজে এখান থেকে আমরা অনুপাত থেকে আমরা পি এর মান বার করতে পারি। যদিও এটাকে আমরা এই ভেক্টর m ইনটু আরেকটা ভেক্টর দিয়েও করতে পারবো, ঠিক আছে, যেটা ভালো হবে সেটা করবে। 14 আমরা কি করব না, একটা ত্রিভুজের দুটো বাহু যখন দেওয়া আছে, একটা ত্রিভুজের এবিসি এর এবি বাহু দেওয়া আছে, বিসি বাহু দেওয়া আছে। তাহলে এবি প্লাস বিসি, আমরা এটা ত্রিভুজ সূত্র জানি, এবি প্লাস বিসি ভেক্টর সমান কি হবে, এবি প্লাস বিসি সমান হবে এসি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এসি ভেক্টরটা বের করতে পারবো। তাহলে এসি ভেক্টরটা এখানে বের করতে বলেছে সিএ ভেক্টর, তাহলে এসি ভেক্টর যা বেরোবে তার অপোজিট সাইন দিয়ে দিলেই সিএ ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করতে পারবো। আর 15টা বলেছে এ আর বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, ওখান থেকে বলেছে এবি ভেক্টরের মান আর দিক নির্ণয় করতে। তো মান তো আমরা মড করে দিলেই হয়ে যাবে, আর দিক মানে ভেক্টরের আই এর সহগ বাই রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার। একটু আগে আমরা ভেক্টর দিক অনুপাত বের করতে বলেছে, দিক কোসাইনগুলো মানে এল এম এন এটা বের করতে বলেছে। তো যে কোনো একটা ভেক্টর যদি এরকম হয় r ইকুয়াল টু যদি 2i প্লাস 3j প্লাস 4k হয়, তাহলে এর দিক অনুপাত মানে এল এম এন কী হবে, তাহলে এল সমান কী হবে, এল হবে 2/√2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এম কত হবে না 3/√, এটাকে r দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 3/r, আর n সমান হবে 4/r, ঠিক আছে, এটা হচ্ছে r। তো এই হচ্ছে দিক কোসাইন বলা হয় এল এম এন কে, মানে একটা হচ্ছে cos আলফা, একটা cos বিটা, একটা cos গামা, ঠিক আছে। অবশ্যই দেখে নেবে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান হবে 1। তাহলে 15টা শুধু আমরা করে নেব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, বাকিগুলো পরের দিন হবে, ঠিক আছে।